হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। যারা আসছো একটু কমেন্টস করে জানালে আমি বুঝতে পারি যে আসলে কয়জন আসছো। হ্যাঁ, 5 জন 6 জন দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে অলরেডি কতগুলো ছবি আমি পোস্ট করলাম। হ্যাঁ, ছবিগুলো যদি একটু সুন্দরভাবে খেয়াল করে থাকো তাহলে আমার পড়াতে একটু সুবিধা হবে, ঠিক আছে, বা তোমাদেরও আসলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা রেনাল সিস্টেম আলোচনা করতে চাইছিলাম। হ্যাঁ, তো রেনাল সিস্টেমের একদম শুরু থেকেই শুরু করি, কারণ আগে কি বলাইছে পড়ানো হয়েছে আমার খুব ভালো মনেও নেই। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে রেনাল সিস্টেম আসলে কি। রেনাল সিস্টেম বা রেনাল সিস্টেম বলতে আমরা কি বুঝি, কতটুকু আমরা পড়বো। হ্যাঁ, এখানে আমরা মেনলি আসলে কিডনি পড়বো। ইউরেটারের ফাংশনটা আসলে আমরা সেভাবে পড়বো না, কিন্তু ব্লাডার ফাংশনটা পড়বো, যে কিভাবে আমাদের প্রস্রাব হয়। একটা হচ্ছে কিডনিতে কিভাবে ইউরিনটা ফর্মেশন অফ ইউরিন হয়, এবং তারপরে হলো সেই ইউরিনটা কিভাবে এক্সক্রিশন হয়, এটা। তো এখন এই শুরুটা যখন আমরা শুরু করব, তাহলে আমাদেরকে যে জিনিসটা প্রথমেই জানা উচিত যে আসলে আমাদের কিডনির কাজটা কী, ঠিক আছে। এখন কিডনির কাজ যখন আমরা তোমাদের জিজ্ঞেস করি যে কিডনির কী কাজ, পরীক্ষার হলে যদি আমরা তোমাদেরকে গিভ দ্য ফাংশনস অফ দ্য কিডনি, তোমরা 101টা কাজ লেখো, কিন্তু প্রথম কাজটাই লেখো না যে ফর্মেশন অফ ইউরিন। এই কথাটা কেউ লিখো না, আমি আজকে বলে দিলাম। প্রতি ব্যাচেই বলতেছি, প্রতি ব্যাচেই তোমরা অ্যান্সারটা করতে যে এই ভুলটা করো। কেন? কারণ হচ্ছে তোমাদের যেসব প্রথাগত বইগুলো আছে, যে চটি বইগুলো আছে, সেই চটি বইগুলোর কোনো জায়গায় আসলে ফর্মেশন অফ ইউরিন এই কথাটা লেখা নেই। অন্যান্য কারণগুলো লেখা আছে, তোমরাও সেই কারণগুলো লিখো, কিন্তু ফর্মেশন অফ ইউরিন কিন্তু 1 নম্বরে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কিডনির প্রধান প্রধান কাজটা কি আমরা বললাম যে ফর্মেশন অফ ইউরিন। এখন এই ফর্মেশন অফ ইউরিনের কাজটা, ফর্মেশন অফ ইউরিন আসে। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে এক্সক্রিশন অফ সাম ওয়েস্ট প্রোডাক্টস, কিছু বর্জ্য ত্যাগ করা। এর মাঝখান দিয়ে কিছু কাজ সে বাই প্রোডাক্ট হিসাবে করে নেয়, ঠিক আছে। এখন সে এই কাজটা কিভাবে করে? এই কাজটা করে সে অ্যাকচুয়ালি তার মধ্যে আমাদের যে ব্লাডের যে প্লাজমা আছে, ব্লাড তো আমরা কি, হ্যাঁ, তোমাদের তো ব্লাড পড়ানো হয়েছে। ব্লাডের যে প্লাজমা আছে, এই প্লাজমা থেকে তারা ফিল্ট্রেশনের মাধ্যমে কিছু জিনিস আলাদা করে রেখে দেয়, আর বাকি জিনিসটা তারা ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েট করে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলা হয় যে আচ্ছা আমরা কিডনির কাজ কি কি, ফাংশনস কি কি, তাহলে ফাংশনগুলোর মধ্যে দেখো আমরা এভাবে, 1 নাম্বার তো আমরা বলবো ফরমেশন অফ ইউরিন, ঠিক আছে। 2 নম্বরে যে আমরা বলবো এক্সক্রিয়েশন অফ মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস অ্যান্ড ফরেন কেমিক্যালস। 3 নম্বরে যে বলবো ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সেস, ঠিক আছে। 4 নম্বরে যে বলবো বডি ফ্লুইড অসমোলালিটি অ্যান্ড ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন মেনটেনেন্স। 5-এ যে বলবো রেগুলেশন অফ আর্টারিয়াল প্রেশার। তারপর বলবো অ্যাসিড বেস ব্যালেন্স। তারপর এছাড়াও কিছু সিক্রেশন, কিছু মেটাবলিজম, কিছু হরমোন তৈরি, ইভেন একটা কাজ কিন্তু কিডনি করে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। এখন আমরা যে বলছি যে কিডনি থেকে কিছু জিনিস এক্সক্রিয়েশন হয়, আমরা যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে না কি কি জিনিস, ইম্পর্টেন্ট জিনিস কিডনি থেকে এক্সক্রিয়েশন হয়, সেটার মধ্যে প্রথমে যদি তুমি বলতে চাও, তোমাকে একটা বলতে হবে কোনটা,
সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম থেকে আসে। আরেকটা কি? ক্রিয়েটিনাইন। ক্রিয়েটিনাইন কোথা থেকে আসে? মাসল থেকে আসে। ইউরিক অ্যাসিড আসে থেকে? ফ্রম নিউক্লিক অ্যাসিড থেকে। আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের যে ব্লাড যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের ব্রেকডাউন প্রোডাক্ট আসে। ঠিক আছে, হিমোগ্লোবিন ব্রেকডাউন প্রোডাক্টটা আসে কোনটা? সেটাও কিন্তু আমরা পড়েছি, তাই না? ইউরিন দিয়ে যখন যায় ইউরোবিলিনোজেন, তাই না? ইউরোবিলিনোজেন, যেটা পরে বের হয়ে হয় ইউরোবিলিন। ঠিক আছে, এরপর এছাড়া বিভিন্ন হরমোনস যেগুলো আছে, এই হরমোনসের যে মেটাবোলাইটসগুলো, সেগুলোও কিন্তু আসে। এর বাইরে আর কি কি যাবে? এর বাইরে যাবে কি? এর বাইরে যাবে তোমার, যদি কেউ কোনো মানে আমরা যেগুলোকে বলি পেস্টিসাইডস, পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, ড্রাগস এবং ফুড অ্যাডিটিভস। এবং এই যে আমরা বলতেছি যে পেস্টিসাইডস যায়, ফুড অ্যাডিটিভস যায় ইউরিন দিয়ে, ঠিক আছে, এই পেস্টিসাইডস এবং ফুড অ্যাডিটিভস এগুলোই কিন্তু এখন যে এই যে গণহারে মানুষের আমরা শুনি যে অমুকের কিডনি ফেল করছে, অমুকের কিডনি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এবং তোমাদের হাসপাতালে কেন যেন হাসপাতালের স্টাফদের মধ্যে এই সংখ্যাটা খুব বেশি। বিভিন্ন জায়গায় চাকরি করলেও তোমাদের হসপিটালের স্টাফদের মধ্যে খুব খুব বেশি। এই জিনিসটা অবশ্য একটু আমাদের তলায়ও দেখবার ব্যাপার আছে যে কেন এই জিনিসটা এত বেশি একটা সিঙ্গেল প্রতিষ্ঠানে এত মানুষের কেন কিডনি চলে যাচ্ছে। যা হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এটা আমরা এই কারণে আমরা কিন্তু বলতেছি যে না, খাবারে এখন এই কীটনাশক থেকে বর্জন করতে হবে, খাবারে তো ফুড অ্যাডিটিভস বর্জন করতে হবে। আমরা যাই খাই না কেন, যত প্রসেস ফুড খাই, যত প্রসেস ফুড, এই যে তোমরা সস খাও, এই যে তোমরা চিপস খাও, যত কিছু মার্কেট থেকে কিনে যাচ্ছ, প্রত্যেকটার কিন্তু ফুড অ্যাডিটিভস যোগ হয়। হ্যাঁ, এগুলো সব কিন্তু কিডনি দিয়ে যায় এবং কিডনির জন্য ক্ষতিকর। আচ্ছা যাক, এটা যদিও কিছুটা অপ্রাসঙ্গিক, তাও প্রাসঙ্গিক, কারণ ইন দ্য লং রান আমাদের জীবনের জন্য এটা প্রয়োজন। হ্যাঁ, প্রত্যেকেই আমরা নিজের জীবনকে মডিফাইড করব এবং সেই মডিফাইড করতে যেয়ে আমাদেরকে এগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো দূরে সরে আসতে হবে। ঠিক আছে, কীটনাশক থেকে, ফুড অ্যাডিটিভস থেকে আমরা বাইরের খাবার কম খাবো, হ্যাঁ, ঘরে তৈরি খাবার বেশি খাবো। আমরা যেসব খাবার খাবো সেগুলো আমাদের করে খেতে হবে। হ্যাঁ, কাগজ সুদ্ধা ফেলাইছিস না, ওখানে গেছে, ওখানে খালি খালি কাগজ দিব না, টাকাও দেন না, ওখানে টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, তো এই তো এরপরে হচ্ছে কি বললাম, হ্যাঁ, পেস্টিসাইড। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশনে আসি যে আমাদের কি কি কাজ। দেখো, আমাদের একটা হচ্ছে যে রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস ব্যালেন্স, তাই না? এই ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস ব্যালেন্সটা কিন্তু আমাদের আলটিমেটলি যে আমাদের হোমিওস্টেসিসেও হেল্প করে, তাই না? আমরা দেখছি কি, কিডনিতে যদি কারো নষ্ট হয়ে যায়, আমরা সেই জিনিসটা কি দেখি যে তার শরীরে পানি এসে যায়, ফুলে যায়। কেন? কারণ সে তার শরীরের পানিগুলো, ওয়াটারগুলো বের করতে পারে না, তার ইলেকট্রোলাইটসে এলোমেলো হয়ে যায়, তার সোডিয়াম, পটাশিয়াম, বিশেষ করে পটাশিয়ামটা তার শরীরের মধ্যে রিটেনশন হয়। হ্যাঁ, তারপর আরেকটা কাজ কি করে সে, এটা হচ্ছে রেগুলেশন অফ আর্টারিয়াল প্রেশার। আমাদের যে শরীরে যে ব্লাড প্রেশার আছে, এই ব্লাড প্রেশার রেগুলেশনে কিন্তু কিডনির একটা খুব ভালো ভূমিকা আছে। তার কিডনির যে ব্লাড প্রেশার রেগুলেশনের ভূমিকা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লং টার্ম রেগুলেশন, একটা হচ্ছে শর্ট টার্ম আর্টারিয়াল রেগুলেশন। লং টার্ম যে রেগুলেশনটা, এইটা কিডনি কিন্তু পালন করে কিভাবে? সে সোডিয়াম এবং ওয়াটার এই দুটাকে ধরে রেখে বা ছেড়ে দিয়ে এইভাবে কিন্তু সে নিয়ন্ত্রণ করে। আর শর্ট টার্মটা কীভাবে? শর্ট টার্মটা করে সে একটা হরমোন রিলিজ করে, যে হরমোনটা হচ্ছে রেনিন। হ্যাঁ, এই রেনিন দিয়ে সে কিন্তু শর্ট টার্ম আর্টারিয়াল প্রেশার রেগুলেশন করে। সেটা আমরা রেনিন এনজিওটেনসিন মেকানিজম আলাদা করে বিস্তারিত কিন্তু আমরা পড়বো পরে। এরপর ধরো যে জিনিসটা আছে যে অ্যাসিড বেস ব্যালেন্স। হ্যাঁ, অ্যাসিড বেস ব্যালেন্সে কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশনস আছে এবং যেটা মজার ব্যাপার হলো যে দুইটা অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, যে দুটো প্রোটিন মেটাবলিজম থেকে তৈরি হয়। এবং এই দুটো কিন্তু ইউরিন ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ওয়ে নাই যে এটা শরীর থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা কাজ করি কিডনির, সেটা হচ্ছে যে তোমার কিডনিতে কিন্তু আমরা এটা ব্লাড চ্যাপ্টারে পড়লাম যে কিডনিতে কিন্তু ইরাথ্রোপয়েটিন তৈরি হয়। ইরাথ্রোপয়েটিন আমাদের কি করে? আমরা একটু রেট্রোগ্রেডলি যাই,
যে ইরাথ্রোপয়েটিন আমাদের কি করে, যে যদি টিস্যু হাইপক্সিয়া তৈরি হয় তাহলে টিস্যু হাইপক্সিয়ার এগেইনস্টে ইরাথ্রোপয়েটিন রিলিজ হয় কিডনি থেকে, এবং ইরাথ্রোপয়েটিন যখন রিলিজ হয় তখন কিন্তু আমাদের ইরাথ্রোপয়েসিস হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি বলি কিডনির কাজ, এটাও কিন্তু কিডনির কাজ। ঠিক আছে, এরপর ধরো কিডনি আরও একটা জিনিস করে, সেটা কি করে, কিডনি ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম যেটা ক্যালসিফেরল, হ্যাঁ, বা আমরা তো সেটাকে বলতে পারি 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন D3, ঠিক আছে, বা ক্যালসিফেরল, এই অ্যাক্টিভ ফর্মটা কিন্তু কিডনি রিলিজ করতেছে। এবং এই ভিটামিন ডির কী কাজ তোমরা খুব ভালো করে জানো, এখন মানে রিসেন্ট কোভিডে বলতেছে যে না ভিটামিন ডির অনেক বড় রোল আছে। হ্যাঁ, আমার মনে হয় যে শহরাঞ্চলে মানুষের জন্য ভিটামিন ডি একটা ব্যাপার হলেও আসলে গ্রামাঞ্চলের মানুষের জন্য ভিটামিন ডি কোনো খুব বেশি সমস্যার কিছু না, কারণ ভিটামিন ডির একটা বড় বিষয় হচ্ছে সান এক্সপোজার। তো সান এক্সপোজার গ্রামের মানুষের কিন্তু অনেক বেশি, এবং শহরের মানুষ বিশেষ করে যারা মানে অফিস ওরিয়েন্টেড জব করে, হ্যাঁ, অফিস ওরিয়েন্টেড জব করে, তুমি যদি দেখো আমাদের যে ডিজিজ মানে রিসেন্ট কোভিডে যে মর্টালিটি যদি তুমি দেখো অফিস গোয়িং পিপলদের মধ্যে কিন্তু অনেক বেশি, হয়তো বা D3-র একটা রোল আছে। যাই হোক, এটা এখনও তত ভালোভাবে প্রুফ না, নতুন কোনো রোগের ক্ষেত্রে সেটা খুব ভালোভাবে ইয়াও হয় না, এত আগেই ডিসিশন দেওয়া যায় না, হোয়াট এভার। এরপর আরেকটা জিনিস করে, কিডনি কী কাজ করে দেখো, কিডনি কিন্তু গ্লুকোজও সিনথেসিস করে, একটা অদ্ভুত ব্যাপার, তাই না? এটা হয়তো অনেকেরই হয়তো মাথায় নেই। সেটা হচ্ছে যদি বডি খুব প্রোফাউন্ড ফাস্টিংয়ে চলে যায়, সেই সময় কিন্তু কিডনি অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে গ্লুকোজ তৈরি করতে পারে। গ্লুকোজ তৈরি করতে পারে, তাহলে গ্লুকোনিওজেনেসিস আমরা কিন্তু জানি যে এটা লিভারে হয়, ঠিক কিডনিতেও এটা কিন্তু একটা পরিমাণে কিন্তু হয়ে থাকে। তাহলে আমরা যদি বলি কিডনির কাজ কি, কিডনির ফাংশন বলতে আমরা অবশ্যই প্রথম 1 নাম্বার ফর্মেশন অফ ইউরিন, এইটা হচ্ছে 1 নাম্বার বলতে হবে। এটা বলে নিয়ে আমি বারবার বলতেছি, এটা বলে নিয়ে তারপর যে মেটাবলিক বাস্ট ট্র্যাক করব, ইলেকট্রোলাইটস ব্যালেন্স করব, ফ্লুইড অসমোলারিটি মেনটেন করব, আর্টারিয়াল প্রেশার শর্ট টার্ম লং টার্ম রেগুলেট করব, অ্যাসিড বেস ব্যালেন্স করব, মেটাবলিক এক্সক্রিয়েশন করব, হ্যাঁ, মেটাবলিক ওয়েস্ট এক্সক্রিয়েশন করব, হরমোনস যাবে, হ্যাঁ। আর ওই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বললাম যে পেস্টিসাইডস, ড্রাগস, ফুড অ্যাডিটিভস, ঠিক আছে, ড্রাগস অনেক ঔষধ আছে যেগুলো আমাদের শরীরে কাজ করার পর ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফাংশন অফ দ্য কিডনিজ যদি আসে তাহলে এত কিছু বলতে হবে, কিন্তু তোমাদের দেখা যাবে কি সব ভুলে গেছো, একদম লাস্টে বলছি গ্লুকোনিওজেনেসিস, ওইটাই 1 নম্বরে বলছে স্যার কিডনির কাজ কি, গ্লুকোনিওজেনেসিস নেভার, ফার্স্ট অ্যান্সার শুড বি ফর্মেশন অফ ইউরিন, তারপর তুমি অন্যান্য বলো, ঠিক আছে। ইভেন এই আচ্ছা, এখন আমরা কিডনির যদি পরবর্তী ইয়াটা পড়তে চাই, তোমাদেরকে আমি কিছু ছবি আঁকতে দিয়েছিলাম এবং কিছু ছবি আমি অলরেডি পোস্টও করলাম তোমাদের জন্য, যেন তোমরা জিনিসগুলো যাতে ধারণাটা খুব স্পষ্ট হয়। অনেকেরই হয়তো এর মধ্যে অনেকের স্পষ্ট ধারণা হয়ে গেছে। এখন আমরা কিডনির অ্যানাটমি জানবো। আসলে অ্যানাটমিটাকে, এটা ঠিক অ্যানাটমি বলা ঠিক না, আমরা বলি ফিজিওলজিক অ্যানাটমি, যে আমার ফিজিওলজি বুঝতে হলে আমার কতটুকু অ্যানাটমি দরকার, ঠিক আছে, ঠিক ততটুকুই। আমরা অত মাইনিউট লেভেলে যাব না, কিন্তু আমাদের গ্রস লেভেলে কিছু জিনিস জানতে হবে। সেটা কি, ধরো আমাদের তো 2টা কিডনি আছে, এটা আমরা সবাই জানি, এবং কিডনি 2টা কোথায় আছে, কিডনি কিন্তু পেরিটোনিয়ামের ভেতর থাকে না, এটা তো আমরা জানি নাকি, এটা রেট্রোপেরিটোনিয়াল, ঠিক আছে, রেট্রোপেরিটোনিয়াল পোস্টেরিয়র ওয়ালের দিকে থাকে, এবং কিডনির চারপাশে একটা টাফ ফাইব্রাস ক্যাপসুল থাকে, ঠিক আছে, যেটা এর ইনার ডেলিকেট স্ট্রাকচারগুলোকে রক্ষা করে। কিডনি কিন্তু খুবই ডেলিকেট। কিডনিটা যেমন অনেকে, কিডনি কোনটা, যেটা আমরা যখন ধরো গরু ছাগল যাবে, রিসেন্টলি কোরবানি হলো, তোমরা অনেকেই দেখছো যেটা বৃক্ক, হ্যাঁ, বৃক্ক বলে, কোথাও কি লোকালি হয়তো অনেক জায়গায় গুর্দা বলে, হ্যাঁ। তো এটাই কিডনি, সেখানেও দেখবা যে কিডনির যে জিনিসটা আছে, যে একটা বিন শেপেড, হ্যাঁ, বিন শেপেড, তার মাঝখানে একটা ডিপ্রেস জায়গা আছে, হ্যাঁ, একটা শিমের বিচির যেমন মাঝখানে একটা ডিপ্রেস জায়গা থাকে, একটা নাভির মতো জায়গা, যেটাকে আমরা বলতেছি হাইলাম, ঠিক আছে। কিডনিরও কিন্তু সেরকম একটা ডিপ্রেস জায়গা থাকে, যে জায়গাটা দিয়ে আর্টারি, নার্ভস, ভেইনস এগুলো কিন্তু যাওয়া আসা করে, ঠিক আছে। এখন
এই কিডনিটা বাইরে থেকে আমরা দেখলাম। এবার যদি আমরা একটা কিডনিকে ঠিক মাঝখান দিয়ে দুই ভাগে, মানে সিমের যেমন দুইটা বীজপত্র এরকমভাবে ভাগ করে দুই ভাগ করে নেই, তাহলে কিন্তু আমরা কিডনিতে কিছু জিনিস দেখতে পাবো, কিছু পার্টস আমরা কিডনির মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, এর মধ্যে যে বাইরের যে জিনিসটা দেখা যাচ্ছে, বাইরের একটা রিজন, কালার ডিফারেন্স দিয়ে বোঝা যাবে বাইরের একটা রিজন দেখা যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি? কর্টেক্স। আর ভেতরের দিকের যে জিনিসটা সেটাকে আমরা বলতেছি মেডালা। ঠিক আছে, কর্টেক্স আর মেডালা বলতেছি। এই মেডালার মধ্যে আমরা কিছু জিনিস পাবো, যে জিনিসগুলো মানে ত্রিভুজ আকৃতির, হ্যাঁ ত্রিভুজ আকৃতিতে দেখতে পাবো, যেগুলোর অ্যাপেক্স যেটা শীর্ষটা থাকবে রেনাল পেলভিসের দিকে, মানে হাইলামের দিকে, আর বেসটা থাকবে পেরিফেরির দিকে, সাইডের দিকে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি? রেনাল পিরামিড বলতেছি। ঠিক আছে, তো এখন আমরা যেটা বলছি যে এই যে আমরা যে পিরামিডগুলো দেখতেছি, এই পিরামিডের যে বেইজের বর্ডারটা তাহলে কোথায় থাকতেছে? বেইজটা থাকতেছে পিরামিডের বেইজটা কিন্তু থাকতেছে কর্টেক্স আর মেডালার জাংশন বরাবর, যে কারণে কিন্তু আমরা আরও সহজ করে বুঝতে পারি যে না কোনটুকু কর্টেক্স কোনটুকু মেডালা। ঠিক আছে, কালার ডিফারেন্সে দেখেই বুঝে দেওয়া যায়। এরপর এই অ্যাপেক্স যেটা, হ্যাঁ পিরামিডের মতো শেপ যেটা, বা যেটা রেনাল পিরামিড, এই পিরামিডের যে অ্যাপেক্স যেটা শীর্ষ, এই শীর্ষ যে জায়গাটা, এটাকে আমরা বলতেছি রেনাল প্যাপিলা। এখন এই প্যাপিলাটা যে ওপেন করে কোথায়? ওপেন করে একটা মাইনর ক্যালিক্সে, হ্যাঁ যে একটা ফাঁকা জায়গায় ওপেন করে, সেই জায়গাটা হচ্ছে মাইনর ক্যালিক্স। এখন এই মাইনর ক্যালিক্স, কয়েকটা মাইনর ক্যালিক্স আবার যে ওপেন করে একটা মেজর ক্যালিক্সে, কতগুলো মেজর ক্যালিক্স মিলে তারপর তোমার হচ্ছে রেনাল পেলভিস, এবং রেনাল পেলভিস দিয়ে তারপর জিনিসটা আসে ইউরেটার, তারপর যে আলটিমেটলি চলে যাচ্ছে ব্লাডারে। ঠিক আছে, চলে যাচ্ছে ব্লাডারে যাওয়ার পর ব্লাডারের পর এমটি হচ্ছে থ্রো ন্যাচারাল প্রসেস, যেটাকে আমরা বলতেছি মিকচুরেশন। আচ্ছা, মিকচুরেশন আমরা পরে আলোচনা করব। এখন আরও একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমরা যখন কিডনি আলোচনা করতে যাব, আমাদেরকে কিডনির ব্লাড ফ্লোটা বা রেনাল ব্লাড ফ্লোটা একটু আলাদাভাবে জানতে হবে, কারণ রেনাল ব্লাড ফ্লোটা টিপিক্যাল অন্য অর্গানের মতো না, তার কিছু স্পেশালিটি আছে। স্পেশালিটিটা কি? স্পেশালিটির একটা স্পেশালিটি হচ্ছে যে কিডনি কিন্তু হাইলি ভাস্কুলারাইজড অর্গান। এই কারণে দেখো দুটা মাত্র ছোট্ট কিডনি, যার ইন্ডিভিজুয়াল এক একটার ওয়েট মাত্র 150 গ্রাম। ঠিক আছে, এত ছোট্ট করে কিডনি, সেই কিডনির কিন্তু মানে কি ওজনটা আমি একটু ভুল বললাম, ঠিক মনে নাই, যাই হোক, মানে চোখের আন্দাজে তো তোমরা দেখছো যে না কত ছোট এক একটা কিডনি। হ্যাঁ না, যদি মনে পড়ে 150 গ্রামই এক একটা কিডনির ওজন। তাহলে 150 গ্রাম মানে কি? 150 গ্রাম তো দুটা কিডনি যদি তোমার হয়, দুটা কিডনির ওজন 300 গ্রাম। তা 300 গ্রামের দুটা অর্গান মিলে, আর তোমার বডির ওজন হয়তো বা মিনিমাম 60 কেজি, তাহলে 60 কেজির মধ্যে মাত্র 300 গ্রাম, তাহলে কত মানে ক্ষুদ্র অংশ, তাই না? তোমার ধরো যদি 300 গ্রাম, তো 300 গ্রাম তো 3 কেজি, যদি ধরো 3 কেজির 10 ভাগের 1 ভাগ, আর যদি তোমার 30 কেজি ধরো, তাহলে 100 ভাগের 1 ভাগ, তাহলে একটা লোক হচ্ছে গিয়ে ধরো মিনিমাম 60 কেজি, তার মানে 200 ভাগের 1 ভাগ, তোমার বডির 200 ভাগের 1 ভাগ একটা অর্গান, কিন্তু সে টোটাল কার্ডিক আউটপুটের 22% নিয়ে যায়। ঠিক আছে, টোটাল কার্ডিয়াক আউটপুটের 22% কার্ডিয়াক আউটপুট ফ্লো হয় কিডনি দিয়ে। ঠিক আছে, 1100 ml পার মিনিট ব্লাড ফ্লো যায় কিডনি দিয়ে। দিস ইজ হাইলি ভাস্কুলারাইজ অর্গান। ঠিক আছে, এখন এই যে এখানে যে রক্তগুলো যায়, যে এখানে যে রক্তনালীর যে বিন্যাস, সেটার মধ্যে একটু পিকুলারিটিস আছে, একটু সেপারেশন অন্য অর্গানের চেয়ে। সেটা কি? ধরো প্রথম আর্টারি ঢুকলো, রেনাল আর্টারি ঢুকে তারপর সে ব্রাঞ্চ হলো, সম্ভবত প্রথম হয় ইন্টারলোবার আর্টারিস, তারপর হয় আর্কুয়েড আর্টারিস, তারপর হয় ইন্টারলোবুলার আর্টারিস। এই লোবুলার আর্টারিস যেটাকে আবার আমরা রেডিয়াল আর্টারিসও বলি। ঠিক আছে, এই লোবুলার আর্টারিস বা রেডিয়াল আর্টারিস বা এই ব্রাঞ্চগুলো তোমরা একটু বইয়ে দেখে নিও, আমার ভুল হতেও পারে।
কিন্তু এটা ঠিক যে লাস্ট ব্রাঞ্চটা হয় রেডিয়াল আর্টারিস। এই রেডিয়াল আর্টারিস থেকে একটা ব্রাঞ্চ আসে যেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়াল। অ্যাফারেন্ট আর্টারিয়ালটা যে ঢোকে কোথায়, ঢোকে বলতে কি, অ্যাফারেন্ট আর্টারিয়ালস আলটিমেটলি যে গ্লোমেরুলাসের জালকটার শুরু করে অ্যাফারেন্ট আর্টারিয়াল। অ্যাফারেন্ট আর্টারিয়াল যে গ্লোমেরুলার ক্যাপিলারিজ যে জালকটা, সেই জালকটা তৈরি করে এবং এখান থেকে তারপর গ্লোমেরুলাস ক্যাপিলারিজ হয়ে আরেকটা আর্টারি বের হয়ে যায়, আর্টারিয়ল, যেটাকে আমরা বলি ইফারেন্ট আর্টারিয়ল। ঠিক আছে, রিমেম্বার ইফারেন্ট আর্টারিয়ল, স্টিল নাও এটা কিন্তু আর্টারিয়ল। এবং এইখানে গ্লোমেরুলাসটা কি একটা টাফট অফ ক্যাপিলারিজ, কিন্তু দেখো এখানে যে মজার ব্যাপারটা হচ্ছে বা ইন্টারেস্টিং এপিসোডটা হচ্ছে সেটা হচ্ছে নর্মালি কি হয়, আমরা বলতেছি গ্লোমেরুলাস ইজ এ টাফট অফ ক্যাপিলারিজ। তাহলে ক্যাপিলারিজের নর্মাল সেট কি? নর্মাল সেট হচ্ছে আর্টারিয়াল ক্যাপিলারিজ। আর্টারিয়াল ক্যাপিলারিজ যখন শেষ হবে তখন কিন্তু ভেনাস এন্ড অফ ক্যাপিলারিজ শুরু হওয়ার কথা, কিন্তু ভেনাস এন্ড অফ ক্যাপিলারিজ শুরু না হয়ে এখানে শুরু হয়ে গেল কি, এখানে শুরু হয়ে গেল ইফারেন্ট আর্টারিয়ল। ঠিক আছে, দ্যাটস এ সেট অফ ক্যাপিলারিজ, মানে ক্যাপিলারিজ থেকে কিন্তু ক্যাপিলারিজ তৈরি হচ্ছে, ক্যাপিলারিজ থেকে কিন্তু ক্যাপিলারি আর্টারিয়াল ক্যাপিলারিজ থেকে কিন্তু আর্টারিয়াল ক্যাপিলারিজেই যাচ্ছে, কিন্তু আর্টারিয়াল ক্যাপিলারিজ থেকে কিন্তু ভেনাস ক্যাপিলারিজে যাচ্ছে না। ঠিক আছে, এই যে আমরা বললি গ্লোমেরুলার ক্যাপিলারিজ, এই গ্লোমেরুলার ক্যাপিলারিজে কিন্তু সব কিছুই থেকে বের হয়ে যাবে, কিন্তু প্লাজমা প্রোটিনসগুলো ন্যাচারালি বের হবে না। না বের হয়ে এ কী হবে, তোমরা অলরেডি একটা স্ট্রাকচার তোমরা আঁকছো যে বোমেন্স ক্যাপসুলের ভিতরে কীভাবে ক্যাপসুল ইয়াগুলো থাকে, গ্লোমেরুলাসের টাফট অফ ক্যাপিলারিজ থাকে। তো এই ক্যাপিলারিজ থেকে যে গ্রেনাল ফিল্ট্রেটটা সে বের হয়ে চলে আসে ওই স্পেসে, যে তারপরে বোমেন্স ক্যাপসুলের মেমব্রেন দিয়ে এটা ফিল্ট্রেশন হয়ে ভিতরে বোমেন্স ক্যাপসুলে এটা রেনাল টিউবুলে যায় ঢুকে, তারপর সেটা স্টেপ বাই স্টেপ রেনাল টিউবুলের বিভিন্ন অ্যাবজর্পশন, সিক্রেশন, রিঅ্যাবজর্পশন ইত্যাদি প্রসিজিওরের মাধ্যমে এটা ফাইনালি ইউরিনে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম কি, ইফারেন্ট আর্টারিয়াল। ইফারেন্ট আর্টারিয়ালের একটা মজার ব্যাপার হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল থেকে কিন্তু পরে আরেক সেট অফ ক্যাপিলারিজ তৈরি হয়, দ্যাট ইজ পেরিটিউবুলার ক্যাপিলারিজ। পেরিটিউবুলার ক্যাপিলারিজ মানে যে ক্যাপিলারিজগুলো টিউবুলের চারদিকে ঘোরে। এখন দেখো, আগে কিন্তু একবার গ্লোমেরুলাস আমরা বলতেছি, একবার ক্যাপিলারিজ। ঠিক আছে, ক্যাপিলারিজের পরে আবার বললাম কি আর্টারিওল, আর্টারিওলের পর আবার আমরা বললাম কি পেরিটিউবুলার ক্যাপিলারিজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে রেনাল সার্কুলেশনের একটা ইউনিক ব্যাপার, যে এর কি হয়, টু ক্যাপিলারি বেডস থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে কি পেরিটিউবুলার ক্যাপিলারিজ। ঠিক আছে, তাহলে এই দুইটার মাঝখানে ব্যারিয়ার কি, দুইটার মাঝখানে ব্যারিয়ার হচ্ছে ইফারেন্ট আর্টারিয়লস, তাই না? গ্লোমেরুলার ক্যাপিলারিজের পরে ইফারেন্ট আর্টারিয়লস আবার হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিজ হচ্ছে, তাহলে মাঝখানে কিন্তু আর্টারিওল একটা লেভেল রয়ে গেল। ঠিক আছে, এখন এই যে আমরা বলতেছি ইফারেন্ট আর্টারিওল, এই ইফারেন্ট আর্টারিওলের একটা খুব বড় ভূমিকা আছে, সেটা কি, এ কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা মেনটেন করে। এবং এইখানে যে ঘটনাটা ঘটে ইফারেন্ট আর্টারিওলটা থাকায়, এখানে যে জিনিসটা হয় যে দেখো আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিজে কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এটা বোধ হয় নিয়ার অ্যাবাউট 60 মিলিমিটার অফ পারদচাপ। হ্যাঁ, এখন যদি এত হাই প্রেশার থাকাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তোমার এই হাই প্রেশারের ফিল্ট্রেশনটা ভালো হয়, ব্লাডের প্লাজমা যে থাকে, প্লাজমা থেকে ওই যে আমরা বললাম যে প্লাজমা প্রোটিন ছাড়া অ্যান্ড সেলস ছাড়া রেস্ট অফ দ্য অংশটা ছাঁকনি প্রক্রিয়ার মাধ্যমে বা ফিল্ট্রেশনের মাধ্যমে রেনাল টিউবওয়েলে চলে যায়। সো ক্যাপিলারিজ লেভেলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকে, দিস ইজ আ বেনিফিট। এরপর পেরিটিউবুলার ক্যাপিলারিজে কিন্তু এটা ড্রাস্টিক্যালি ফল করে, এটা বোধ হয় অ্যারাউন্ড 10, খুব মাইনিউটভাবে বোধ হয় এটা 13, আমি স্পষ্ট বলতে পারতেছি না, তোমরা দেখো, মানে হোয়াট এভার, এটা তোমার লেভেল ওইভাবে কত মিলিমিটার এটা খুব মুখস্থ করার প্রয়োজন নেই, কিন্তু তোমরা এটা মনে রাখো যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা গ্লোমেরুলার ক্যাপিলারিজের মধ্যে অনেক বেশি থাকে এবং প্রায় এবং পেরিটিউবুলার ক্যাপিলারিজে অনেক কম থাকে, এবং পেরিটিউবুলার টিউবুলারিজ আর গ্লোমেরুলাসে নিয়ার অ্যাবাউট 6 টাইমস বেশ কম থাকে। ঠিক আছে, যে এটাতে যদি 10 হয় এটাতে 60, এরকম যদ্দূর সম্ভব। ঠিক আছে, এবং এতে কী লাভ, এই যে তোমার পেরিটিউবুলার ক্যাপিলারিজে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কম থাকায় কী লাভ আমাদের? ঠিক আছে, হ্যাঁ, সেটাও লাভ আছে। এটাতে কি হয়, ফ্লুইডটা রিঅ্যাবজর্পশনটা র্যাপিডলি হয়। ঠিক আছে,
এখন এই এফারেন্ট আর্টারিওল, হ্যাঁ, এফারেন্ট আর্টারিওল এবং ইফারেন্ট আর্টারিওলের রেজিস্ট্যান্স কম বেশ করে কিন্তু কিডনি কি করতে পারে, তারা গ্লোমেরুলাসে এবং পেরিটিউবুলার ক্যাপিলারিজে তারা যে প্লাজমার যে ফ্লো আছে সেই ফ্লোটাকে তারা চেঞ্জ করে দিতে পারে। তাতে করে কি হয়, তাতে করে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন এবং টিউবুলার রিঅ্যাবজর্পশন দুটো জিনিসই নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই নিয়ন্ত্রণটা কিসে কাজ করে? এই নিয়ন্ত্রণটা আমাদের কিডনির হোমিওস্ট্যাটিক বিভিন্ন ডিমান্ড ফুলফিল করার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। আচ্ছা, এরপর কি হবে? এরপর এই যে পেরিটিউবুলার ক্যাপিলারিজগুলো আছে, এই পেরিটিউবুলার ক্যাপিলারিজগুলো যে একটা আবার সেই ভেনাস সিস্টেম দিয়ে একইভাবে ড্রেইন হয়ে যাবে, ইন্টারলোবুলার ভেইন, আর্কুয়েট ভেইন, ইন্টারলোবার ভেইন অ্যান্ড দেন রেনাল ভেইন। দেখো এখানে কিন্তু আবার আরেক সেট হচ্ছে না, ঠিক আছে? ভেনের মধ্যে কিন্তু সেরকম দুই সেট নাই, যেরকম আর্টারির মধ্যে ক্যাপিলারি দুইটা সেট আছে, ঠিক আছে? কিন্তু ভেনাস সিস্টেমের মধ্যে সেটা নাই। আচ্ছা, এর মাঝখানে কিন্তু তোমরা ছবিগুলো কিন্তু যদি সামনে খুলে না রাখো, না মাথায় না থাকো, তাহলে কিন্তু সব মানে পেঁচানো হয়ে যাবে। এতদিন যা কিছু পড়ানো হচ্ছে সবচেয়ে মানে চিন্তা করে বোঝার জিনিস চ্যাপ্টার কিন্তু রেনাল সিস্টেম। তোমাকে ছবিগুলো সব চোখের সামনে সব সময় ভাসতে হবে, তাহলে তোমাকে যা পড়ানো হবে তুমি তাই ধরে নিতে পারবা এবং নিজেও মনে রাখতে পারবা। কিন্তু তুমি যদি ছবিগুলো মাথায় না নিতে পারো, তোমার কিন্তু, কারণ এখানে এত ব্রাঞ্চ, এত রাস্তা, যে তাহলে সব এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? পুরানো ঢাকার রাস্তার মতো, যে রাস্তা দিয়ে ঢুকবা আধা ঘন্টা ঘোরার পরে দেখবা ওই রাস্তা দিয়ে বেরোচ্ছ, তোমার জায়গায় তুমি যেতে পারবা না। যাও, আরেকটা কথা কিন্তু আমরা তোমাদের বলছিলাম যে নেফ্রন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, এবং যেটা বলা হচ্ছে যে প্রতিটা কিডনিতে নিয়ারলি 1 মিলিয়ন নেফ্রন থাকে, ঠিক আছে? নিয়ারলি 1 মিলিয়ন নেফ্রন থাকে। এবং নেফ্রনটা কি? দিস ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি, এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা জানবো, নেফ্রন কিন্তু রিজেনারেট হয় না, ঠিক আছে? নেফ্রন ওয়ান্স ডিস্ট্রয়েড, হ্যাঁ, যদি কোনোটা সাবলেথাল ইঞ্জুরি হয় সেটা রিগেইন করতে পারে, কিন্তু নষ্ট হয়ে গেলে সেটা থাকবে না। এখন নেফ্রন কি কারণে নষ্ট হয়? নেফ্রন ইঞ্জুরির কারণে হতে পারে, হ্যাঁ, সে ইঞ্জুরিটা বিভিন্ন রকম হতে পারে। সেটা হতে পারে ফিজিক্যাল, সেটা হতে পারে কেমিক্যাল, সেটা হতে পারে কোনো ডিজিজের কারণে। আবার আরেকটা ব্যাপার আছে, কিন্তু আমাদের কিন্তু ন্যাচারাল এজিং প্রসেসেও কিছু নেফ্রন আমরা লস করব, ঠিক আছে? এবং দুঃখের ব্যাপার বলা ঠিক না, বাস্তব ব্যাপার হচ্ছে এটা যে আমাদের 40 এট দ্য এজ অফ 40 এরপরে প্রতি 10 বছরে আমরা 10% করে নেফ্রন হারাই, আমরা প্রত্যেকেই, ঠিক আছে? এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো অস্বাভাবিক প্রক্রিয়া না, ঠিক আছে? এবং দেখা যায় যে যদি সেটা হতে থাকে, তাহলে অ্যাট দ্য এজ অফ 80 আমাদের মানে যারা মানে প্রায় 40% নেফ্রন কিন্তু তুমি লস করে যাচ্ছ 80 এইজে, ঠিক আছে? কিন্তু তারপরও কিন্তু এটা লাইফ থ্রেটানিং না, এটা কিন্তু এই যে লসটা, এটা নেচারাল। এই লসটা কিন্তু তার জীবনকে বিপন্ন করে না, ঠিক আছে? এই লসটা তার জীবনকে বিপন্ন করে না, এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। কিন্তু আদার্স যে কন্ডিশনগুলো বললাম যে সেইটা হচ্ছে লাইফকে ইয়ে করতে পারে। এখন নেফ্রনের কি পার্টস আছে? আমরা নেফ্রন ইজ এ ফাংশনাল ইউনিট, এবং শুধু টিউবল, কিন্তু রেনাল টিউবল তো কোনো ফাংশন করতে পারবে না, কারণ যদি তোমার গ্লোমেরুলাস না থাকে, কারণ গ্লোমেরুলাস ছাড়া ফিল্ট্রেশনটা হবে কোত্থেকে? যে কারণে আমরা যদি বলি যে ড্র অ্যান্ড লেভেলের নেফ্রন, তোমরা অবশ্যই গ্লোমেরুলাস সহ আঁকবা, কারণ নেফ্রন ইজ এ ফাংশনাল ইউনিট, এবং এইটার দুটা পার্টস, একটা হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটা হচ্ছে দ্য লং টিউবল। যে টিউবলটার কিন্তু অনেকগুলো পার্টস আছে, ঠিক আছে? অনেকগুলো অংশে সেই টিউবলকে আমরা ভাগ করছি, ঠিক আছে? এখন গ্লোমেরুলার ক্যাপিলারিজের কিন্তু একটা ব্যাপার আছে, ক্যাপিলারিজের আরও ডিটেলস আমরা এরপরে ক্যাপিলারিজ পড়বো। রাফলি যে জিনিসটা আমরা পড়বো, দেখো গ্লোমেরুলার ক্যাপিলারিজ বাইরে একটা এপিথেলিয়াল লেয়ার থাকে, এপিথেলিয়াল লেয়ার থাকবে, যে সেটা যে কোনো ক্যাপিলারিজেরই থাকবে। এরপর কি
বোমেন্স ক্যাপসুল থাকতেছে, তাই না? এই বোমেন্স ক্যাপসুলটায় এরপর কিভাবে কন্টিনিউ করতেছে? প্রক্সিমাল টিউবল। ছবি মাথায় থাকলে মাথায় থাকবে, নইলে কিন্তু থাকবে না। এবং শুধুমাত্র আমি একটা ছবি পারমিট করেছি, যেটা গাইটনের ছবিটা। অন্য ছবি যদি শেখো তাহলে এই বর্ণনাগুলো মাথায় আসবে না, ঠিক আছে? গাইটনের ছবিতে দেখবা যে প্রক্সিমাল যে টিউবলটা, এই টিউবলটা কিন্তু বাঁকানো দেখানো হয়েছে, ঠিক আছে? বাঁকানো বাঁকানো ঢেউ খেলানো। এই প্রক্সিমাল টিউবলটা কিন্তু ঘুরে নিচে আসছে, এবং নিচে এসে এ কী করছে? প্রক্সিমাল টিউবলের ফ্লুইডটা নিচের দিকে আসছে, নিচের দিকে নেচে একটা ইউ লুপের মতো হয়েছে, তাই না? ইউ লুপ কিসের মতো? আমাদের হেয়ার ক্লিপ, আমাদের চুলের ক্লিপ, যারা অবশ্য এই ধরনের ক্লিপ না এখনও বোধহয় ইউজ হয়, কালো যে ক্লিপটা মেয়েরা ইউজ করে, ঠিক আছে? ইউ শেপের যে ক্লিপ, এই লুপটাকে আমরা বলতেছি লুপ অফ হ্যানলি, ঠিক আছে? এই লুপ অফ হ্যানলি কী করে? রেনাল মেডেলাতে ডুবে যাচ্ছে, ঠিক আছে? রেনাল মেডেলাতে সে নিচের দিকে প্রসারিত হচ্ছে, নিচের দিকে নেমে যেয়ে তারপর সে উঠতেছে। তো এই যে অংশ নামতেছে প্রক্সিমাল টিউবলের কন্টিনিউয়েশন, যে অংশটা নিচে নামতেছে, এই অংশটা কিন্তু কম্পারেটিভলি থিন, এবং এটাকে আমরা বলতেছি ডিসেন্ডিং, মানে যে নামতেছে। ডিসেন্ডিং লিম্ব, লিম্ব মানে বাহু, ডিসেন্ডিং বাহু। আর আরেকটা কি? অ্যাসেন্ডিং লিম্ব, যেটা উঠতেছে। যেটা উঠতেছে সেটা কিন্তু একটু পরে যে একটা অংশে যে সে ঠিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে অংশটা মোটা হয়ে যাচ্ছে, এই থিকার পোর্শনটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, ঠিক আছে? এই যে অ্যাসেন্ডিং লুপ, এই অ্যাসেন্ডিং লুম্পের অ্যাসেন্ডিং লুম্পটা কিন্তু কোথা দিয়ে যায়? ওই যে আমাদের গ্লোমেরুলাস ছিল, সেই গ্লোমেরুলাসে যে অ্যাফারেন্ট আর্টারিওলের কথা বলছিলাম এবং ইফারেন্ট আর্টারিওল বলছিলাম, এই অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের দুটা যে দুই পাশে, এক পাশে অ্যাফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, মাঝখান দিয়ে কিন্তু উঠে যাচ্ছে তোমার থিক অ্যাসেন্ডিং লিম্ব, ঠিক আছে? মাঝখান দিয়ে উঠতেছে। রিমেম্বার, এটা কিন্তু মাঝখান দিয়ে উঠতেছে। এই যে মাঝখান দিয়ে যখন সে উঠতেছে, তখন সে জায়গায় সে ভেতরের দিকে সেলের একটা থিকেনিং থাকে, যে থিকেনিংটাকে আমরা বলি প্লেক লাইক একটা থিকেনিং, যেটা একটা স্পেশাল স্ট্রাকচার, যেটার নাম ম্যাকুলার ডেন্সা। এই ম্যাকুলার ডেন্সার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এই কারণে যে এইটা নেফ্রনের ফাংশন রেগুলেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেক মানে আমরা কি, মানে প্লেকার্ড যেমন আমরা একটা ফলকের মতো ব্যবহার করি, সেরকম আর কি। প্লেক লাইক একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে? এখন এরপরে ব্যাকুলার ডেন্সা যে শেষ হয়ে গেল, এরপরে ফ্লুইডটা ঢোকে কোথায়? ডিস্টাল টিউবলে। যে অংশটাকে ঢুকতেছে সেই অংশকে আমরা বলতেছি ডিস্টাল টিউবল। আগে তাহলে কি বলছিলাম বোমেন্স ক্যাপসুল, তারপর প্রক্সিমাল, তারপরে লুপ অফ হ্যানলি, তারপর আমরা বলতেছি ডিস্টাল টিউবল। এরপর আমরা কি বলতেছি? এরপরের অংশকে আমরা বলতেছি কানেক্টিং টিউবল। কানেক্টিং, রিমেম্বার, CONN, ঠিক আছে? এটা কানেক্ট করে। এরপরে কি আসতেছে? কালেক্টিং, ঠিক আছে? কালেক্ট করে, যে সংগ্রহ করে, ঠিক আছে? কানেক্ট মানে সংযোগ করা, কালেক্ট মানে সংগ্রহ করা। তার মানে কানেক্টিংটা কানেক্ট করবে, তারপর কালেক্টিং, যে অনেকগুলো কানেক্টিং থেকে নিয়ে হবে। তো কর্টেক্সে যতক্ষণ পর্যন্ত থাকতেছে ততক্ষণ একে আমরা বলতেছি কর্টিক্যাল কালেক্টিং টিউবল। এরপর একে আমরা বলতেছি কর্টিক্যাল কালেক্টিং টিউবল। এবং এই কর্টিক্যাল কালেক্টিং কতগুলো কালেক্টিং ডাক্ট একসাথে যে হচ্ছে তোমার কালেক্টিং ডাক্ট, এবং কালেক্টিং ডাক্ট এরপর যাচ্ছে মেডুলারি কালেক্টিং ডাক্ট। এরপর আলটিমেটলি এরা রেনাল পেলভিসে যে ওপেন করতেছে, ঠিক আছে? ডাক্ট অফ বেলিনি হচ্ছে কম্বাইনলি সেটা যে আমরা ওপেন করতেছে রেনাল প্যাপিলাতে। এগুলোও ছবিটা আমি দেখো একটা ছবি তোমাদেরকে ফিক্স আপ করে দিছি, শুধু ওই ছবিটা দেখবা, তাহলে তোমাদের জিনিসটা পরিষ্কার হবে, ঠিক আছে? আর যদি এলোমেলো ছবি দেখো, এই নোট চটি এগুলোর ছবি দেখো, এগুলো দেখলে এইটা তোমার পরিষ্কার হবে না। আচ্ছা, গেল নেফ্রনের কথা। নেফ্রনের ব্লাড স্ট্রাকচারে একটা আইডিয়া আমরা পাইলাম, কী পার্টস আছে সেটা আমরা আইডিয়া পেলাম। এখন আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানার বিষয় আছে। সেটা কি? আমাদের যে কিডনির মধ্যে যে নেফ্রন আছে, নেফ্রনে কিন্তু সবাই একই রকম না। কিছু নেফ্রন আছে যেই নেফ্রনগুলোর গ্লোমেরুলাস যে অংশটা, গ্লোমেরুলাসটা থাকে কোথায়? কর্টেক্সে, রেনাল কর্টেক্সে থাকে, এবং এদেরকে আমরা কি বলি? কর্টিক্যাল নেফ্রন, ঠিক আছে? আর কিছু নেফ্রন আছে
যেগুলো মাত্র, তারা সংখ্যায় কিন্তু কম, তারা হচ্ছে 20-30%, মোট নেফ্রনের 20-30%, এভারেজলি মনে রাখো 25%, কারণ 20 এত পার্সেন্টেজ শিখতে হবে তোমাদের যে এত রেঞ্জ মনে রাখা সম্ভব না। তুমি মনে রাখো যে 25% টোটাল যে নেফ্রন থাকে, নেফ্রনের 25% থাকে জাক্সটা মেডুলারি নেফ্রন। রিমেম্বার দিস ইজ জাক্সটা, JUXTA, এখানে কিন্তু কোনো আর নাই, কিন্তু তোমরা প্রায়ই ভুল করো, তোমরা লেখো জাক্সট্রা মেডুলারি নেফ্রন। এই বানানটা সুন্দরভাবে লিখবা, এটা আমি রিটেনেও লিখতে দিই, ভাইবাতেও জিজ্ঞেস করি, এবং এটা ভুল হলে আমি কোনো এক্সকিউজ করি না, কারণ আমি এতবার একটা শব্দ শেখালাম, সেই শব্দটা তোমরা ভুল করবা, সেটা মানে আমি সহজে মেনে নিতে রাজি না। যা হোক, এরপর এই জাক্সট্রা মেডুলারি নেফ্রন যেগুলো আছে, এই জাক্সট্রা মেডুলারি কেন? কারণ এটা মেডুলার কাছে থাকে। আগে কি বলছি? নেফ্রন কিন্তু না, গ্লোমেরুলাস। যে নেফ্রনের গ্লোমেরুলাস কর্টেক্সে, সোললি কর্টেক্সে থাকে, সেটা কর্টিক্যাল নেফ্রন। যে নেফ্রনের গ্লোমেরুলাসটা মেডুলার কাছাকাছি থাকে, মেডুলা জাংশনের এইখানে বড় মেডুলার কর্টেক্সের জাংশন বরাবর থাকে, তাকে আমরা বলতেছি জাক্সটা মেডুলারি নেফ্রন। এই জাক্সটা মেডুলারি নেফ্রনের কথা কেন আলোচিত হচ্ছে? আলোচিত হচ্ছে এ কারণেই যে জাক্সটা মেডুলারি নেফ্রনের কিছু ইউনিক ক্রাইটেরিয়া আছে। ইউনিকটা কি? ইউনিক কাজটা হচ্ছে জাক্সটা মেডুলারির ইউ লুপটা অনেক লম্বা এবং এটা মেডুলার মধ্যে অনেক ডিপ পর্যন্ত ডুবানো থাকে। ঠিক আছে, ডুবানোর বিষয় না, এটা তো আসলে একটা সলিড জায়গা। ঠিক আছে, তারপরও বলতেছি মানে ওই জায়গাটায় গ্রথিত থাকে, তাই না? গ্রথিত বোধ হয় একটু ভালো হবে, গ্রথিত বা প্রথিত, যা হোক, এটা ভালো হবে। এখন যেহেতু এই একটু ডিপলি ডুবানো থাকে, এইখানে একটা ব্যতিক্রম ব্যাপার ঘটে। সেই ব্যতিক্রমটা কি? এর আগে যে আমরা রেনাল ব্লাড সাপ্লাইয়ের সময় আমরা পড়লাম যে গ্লোমেরুলাস থেকে আরেক সেট অফ ক্যাপিলারি তৈরি হয়, যে ক্যাপিলারির নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওলের পর আরেক সেট অফ ক্যাপিলারিজ তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি পেরিটিউবুলার ক্যাপিলারিজ। এখন এই পেরিটিউবুলার ক্যাপিলারিজ থেকে এক সেট অফ, এটা ইন কেস অফ জাক্সটা মেডুলারি নেফ্রন, একটা সেট অফ ভাস্কুলার স্ট্রাকচার তৈরি হয়, যারাও এইরকমভাবে সেই মেডুলার মধ্যে নিচে নেমে লম্বা ব্রাঞ্চ দিয়ে তারা এই লুপ অফ হ্যানলিকে, এই জাক্সটা মেডুলারি নেফ্রনের লুপ অফ হ্যানলিকে ব্লাড সাপ্লাই দেয়। এই যে যারা জাক্সটা মেডুলারি নেফ্রনের লুপ অফ হ্যানলিকে ব্লাড সাপ্লাই দেয়, এরা অনেকটা সরলভাবে নিচের দিকে নেমে আসে সোজা হয়ে, যে কারণে এই সেট অফ ক্যাপিলারিসকে আমরা বলি কি? আমরা বলি ভাসা রেক্টা। ঠিক আছে, আমরা এগুলাকে বলি ভাসা রেক্টা। এই যে স্পেশাল সেট অফ ক্যাপিলারিজ যারা ভাসা রেক্টা নামে মেডুলাতে জাক্সটা মেডুলারি নেফ্রনের ইউলুপের পাশাপাশি সহাবস্থান করে, এদের একটা ইম্পর্ট্যান্ট ফাংশন আছে। সেটা কি? সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইউরিন। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ ইউরিন কথাটা যেহেতু আমরা বলছি, তাহলে পাশাপাশি কিন্তু দুটা জিনিসও প্রশ্ন মাথামাতি চলে আসলো, যে তাহলে ইউরিন কি ডাইলিউটও হতে পারে? হ্যাঁ, হতে পারে। ইউরিন ডাইলিউটও হতে পারে, ইউরিন কনসেন্ট্রেটও হতে পারে। ইট ডিপেন্ডস আপন তোমার আসলে ইনটেক কতটুকু আছে। তোমার ফিজিওলজি বজায় রাখার জন্য, তোমার হেমোস্ট্যাসিস বজায় রাখার জন্য বডিকে যেভাবে কাজ করতে হবে সেভাবেই কিন্তু কিডনি তার কাজটা করে দেবে, এবং করে দিতে যেয়ে সে কখনো ডাইলিউট ইউরিন এক্সক্রিয়েট করবে, কখনো কনসেন্ট্রেটেড ইউরিন করবে। তুমি বিষয়টা খুব সহজে তোমরাও হয়তো বা এক্সপিরিয়েন্স ব্যাপারটার সাথে কিন্তু এভাবে মিলিয়ে দেখো নাই। দেখো, তুমি হয়তো এখন 5 গ্লাস পানি খেলে তোমাকে 5 বার টয়লেটে দৌড়াতে হবে, কিন্তু তুমি খুব অল্প পানি খেলে, সারাদিন বাইরে ঘোরাঘুরি করছো, তুমি একদম খাও নাই, পানি খাও নাই। হ্যাঁ, তোমাদের কাছে অনেক রোগী এসে কমপ্লেন করবে, বললে স্যার আমি রোদে গেলে আমার পেশাব হলুদ হয়ে যায়, তাই না? তো রোদে গেলে প্রস্রাব তো হলুদ হবেই, কারণ রোদে গেছে, তার ওইখানে ফ্লুইড লস হয়েছে, তার সোয়েটিং হয়েছে, তার রেসপিরেটরি ফ্লুইড লস হয়েছে। ঠিক আছে, সে হয়তো পানি খায় নাই, তাহলে তখন তো সে কনসেন্ট্রেটেড ইউরিনই রিলিজ করবে। তো কনসেন্ট্রেটেড ইউরিন যদি সে রিলিজ করে, ইউরিনে তো তোমার কালারিং এজেন্ট আছেই, তাই না? ইউরোবেলিন এজেন্ট তো আছে, ইসের এন্ড প্রোডাক্ট, সেই যে আমরা যে আরবিসির এন্ড প্রোডাক্ট যে আমরা পড়লাম, বিলিরুবিন ভেঙে যে কালারিং এজেন্ট ইউরিনের সাথে গেল, তো তখন তো তোমার পানি তো কমে যাচ্ছে, কিন্তু কালারিং এজেন্ট তো সেম, কারণ এক্সক্রিয়েশন যে পরিমাণ হওয়ার কথা হয়েছে, ওয়েস্ট ম্যাটেরিয়ালস তো সেম, কিন্তু তোমার ওয়াটার কম,
কাজে সেটা তো একটু ঘন হবে, সেটা ঘন হলে তখন তো সেটা কনসেন্ট্রেটেড হবে, সেটা ইয়ালো হবে, সেটা স্বাভাবিক। সেখানে যেহেতু ওয়েস্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশনে বেশি হবে, এটা দুর্গন্ধযুক্তও হবে, দুর্গন্ধ বলতে স্মেলটা আরও মানে আরও বেশি ইয়া হবে। সো দিস ইজ ন্যাচারাল, ঠিক আছে। কাজে কেউ যদি বলে যে না আমি রোদে ঘুরলে এটা হয়, এটা আমলে নেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে তার নর্মালেও এটা হয় কিনা, তখন তুমি আমলে নিবা যে না হ্যাঁ অবশ্যই যে কোনো ফাউল স্মেল অবশ্যই সবসময় খারাপ, কিন্তু অনেক অনেক রোগী কিন্তু এটা নিয়ে অযথা তোমার সাথে ইয়া করবে। এবং একটা একটা এইজ আছে মানুষের, বিশেষ করে যখন এই ইসে মানে বয়সন্ধিকালটা চলে আসে, এরপর কিন্তু মানুষ তার জেনিটালিয়া বা জেনিটালি রিলেটেড ব্যাপারগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে তো আসলে মানে প্রজনন স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ এই অর্থে যে এখানে কারো কোনো টিচিং হয় না, কেউ কোনো কিছু জানে না। সবাই হয়তো বন্ধু বান্ধব বা তার কাছে শুনে তারা একটা রং ইনফরমেশন, একটা রং হেলথ এডুকেশন ওদের হয়ে যায়, ওদের আসলে কোনো হেলথ এডুকেশন থাকে না। সো তারা এই ব্যাপারগুলো নিয়ে অযথা দুশ্চিন্তা করে, অযথা বিভিন্ন অস্বাস্থ্যকর বা মানে কি বলবো মানে অস্বীকৃত মানুষের কাছে যায়, যেখানে আসলে এটার কোনো সমাধান নেই। সেখানে যে সে হাবিজাবি চটকদার বিজ্ঞাপন দেখে সে যায়, যে সে আরও অবস্থা খারাপ হয় তার, এসব হাবিজাবি ওষুধপত্র খেয়ে কিডনির আরও 12টা বাজায়। যা হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এটা একটা ন্যাচারাল ব্যাপার। তাহলে আমরা এই জিনিসটা বুঝবো। এখন এরপরে তাহলে এখন যদি এই জিনিসটা আসে, তো পাশাপাশি যে শব্দটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা আজকে কি পড়া বেশি হয়ে যাচ্ছে? 12টা 9 বাজে না, বেশি আচ্ছা অল্প একটু পড়াই তোমাদের, জাস্ট 2টা লাইন পড়াই শেষ করি। আচ্ছা, সেটা হচ্ছে মিকচুরেশনের কথা আমরা বলছিলাম, যে বোধহয় আগে পড়াইছে কিনা আমি জানি। দেখো মিকচুরেশন ইটস এ রিফ্লেক্সটাকে, রিফ্লেক্স মানে কি? তোমাকে তোমার পায়ে পেরেক বিঁধলো, তুমি কি করবা? পা ওখানে ফেলে রাখবা না, তুমি পাটা কিন্তু টান দিয়ে সরাই নিবা, নাকি বলবা যে স্যার বললাম যে যাও এখান দিয়ে না ওখান দিয়ে হেঁটে আসো। তুমি দিকে হাঁটতেছো, হঠাৎ করে পায়ে পেরেক বিঁধে গেল, এখন তুমি হাঁটা চালা যাবা, যেন স্যার বলছে হাঁটতে আমি হাঁটি, তা কিন্তু না। তুমি আগে পাটা উঠাই ফেলবা, উঠে দেখবা যে না ওখানে কী হয়েছে বা না হয়েছে। দিস ইজ রিফ্লেক্স, যে তোমার কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক মিকচুরেশন কিন্তু একটা রিফ্লেক্স, এবং এটা কিন্তু স্পাইনাল কর্ড জেনারেটেড, এটা কিন্তু এমনি হয়ে যেতে পারে। এই রিফ্লেক্সের জন্য আমাদের কিন্তু আপার সেন্টারে কোনো কন্ট্রোল লাগে না, ওটা এমনি হতে পারে। ব্লাডার যদি ফুল হলে এটা এমনি হয়। বলে তাহলে হয়ে যাচ্ছে না কেন? হয়ে যাচ্ছে না সেখানটাই তোমার আমার ক্রেডিট। এইখানে আমাদের 2টা সেন্টার আছে, হ্যাঁ, একটা ইনহিবিটরি সেন্টার, একটা ফ্যাসিলিটেটরি সেন্টার। ইনহিবিটরি সেন্টার আছে কর্টেক্সে, আর ফ্যাসিলিটরি সেন্টার আছে আমাদের ব্রেন স্টেমে। এই 2টা সেন্টার আছে। ইনহিবিটরি ইম্পালস ইনহিবিট দিয়ে রাখে। কেন? কারণ সেটা একটা সোশ্যাল ডিসিশন, যে না আমরা তো যে কোনো জায়গায় ইউরিন মিকচুরেট করে দিতে পারি না, ঠিক আছে। তাহলে এই সেন্টারগুলো আমি সামনের দিন এই সেন্টারগুলোর ছবি দিয়ে দিব, হ্যাঁ, তোমরা ছবিগুলো সুন্দরভাবে পড়বা। তারপর আমরা সুন্দরভাবে কীভাবে ব্লাডারের মিকচুরেশন কন্ট্রোল হয় সেটা আমরা একটু জানবো, ঠিক আছে। তারপর আমাদের মিকচুরেশনের কী অ্যাবনর্মালিটিস আছে, হ্যাঁ, কিছু অ্যাবনর্মালিটিস আমাদের মিকচুরেশন আছে, সেগুলো আমরা জানবো। আর এরপরে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশনের দিকে আসলে চলে যাব, হ্যাঁ, গ্লোমেরুলাসের আরও বিস্তারিত বিবরণ থাকবে। আমি কিছু ছবি দেবো তোমাদের, এই ছবিগুলো তোমরা সুন্দরভাবে পড়বা। আর আজকে যা লেকচার হলো, লেকচারটা একটু সুন্দরভাবে বুঝবার চেষ্টা করবা। কোনো জায়গায় যদি না বোঝো তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো, অথবা যে কেউ পার্সোনালি আমার সাথে কথা বলতে পারো, মেসেঞ্জারে কথা বলতে পারো, ফোনে কথা বলতে পারো, যে কোনোভাবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সবাই শুভকামনা। নেক্সট ক্লাস আমি জানাই দেবো, হ্যাঁ। তবে যেহেতু আমরা অনেক সিলেবাস লস করছি, আমি কিন্তু একটু ঘন ক্লাস নিব, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।